শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দিনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আজকে আলোচিত হয়েছে তার মধ্যে প্রধান বিষয় প্রধানমন্ত্রীর চীন সফর। বলা হয়ে থাকে চীন ভারত যে বড় শক্তির ছায়া, সেই ছায়ায় বাংলাদেশের ছায়া কিভাবে অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশ, সেটি একটি আলোচনার বিষয়। এর সাথে রয়েছে চীন মার্কিন সম্পর্ক, সেই বিষয়টিও সমীকরণ কতটা সহজ করতে পারবে বাংলাদেশ, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে বিশ্লেষকদের মতে। পাশাপাশি আজকে আরও একটি বড় দিনের আলোচিত যে খবর সেটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নানা উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা ছিল। বেশ কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলাপ করব এবং সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি প্রধানমন্ত্রীর চীন সফর, নিষিদ্ধ দলের ফেরা না ফেরা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব আবু রুশদ, রয়েছেন মানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব আবু হেনা রাজ্জাকি। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থায়নে চীনের ডালিয়ান সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাথে বৈঠক। বিনিয়োগে আকৃষ্ট তৎপর সরকার, জানালেন মাহদি আমিন। প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি খাতে চুক্তিতে আশাবাদী চিফ হুইপ। যথাযথ নীতি প্রণয়নে রপ্তানি আয় $150 বিলিয়ন ছাড়ানো সম্ভব বললেন বাণিজ্যমন্ত্রী। ব্যাংক লুটেরাদের সম্পত্তি ক্রোক করে ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেওয়ার দাবি এমপিদের। মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংসদে অনুপস্থিতিতে হতাশ স্পিকার ও বিরোধী দলীয় নেতা। বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে বিএনপি, ক্ষোভ বিরোধী দলীয় নেতার। আওয়ামী গণহত্যার বিচার না করলে বিদায়ের রাস্তা দেখানোর হুঁশিয়ারি। চিফ প্রসিকিউটরের পদত্যাগের দাবি নাহিদের। এবং পেনাল্টি মিসের আক্ষেপ ঘুচিয়ে মেসির বিশ্ব রেকর্ড। অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা। এমবাপে হাল্যান্ডের জোড়া গোল। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স নরওয়ে। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই জনাব আবু রুশদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, আমরা প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েই যদি আলোচনা শুরু করি। এই প্রধানমন্ত্রীর বিদেশ সফর, এটি একটি আগ্রহের জায়গা থাকে, আলোচনার জায়গা থাকে। কোন দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিগত সময়েও দেখা গেছে এটি একটি আলোচ্য বিষয়ে থাকে। কেন থাকে সেই বিষয়টি হয়তো বলবেন। এবারে প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চীন গেলেন এবং চীনের সাথে আমাদের যে সম্পর্ক, বিশেষ করে ভারতের সাথে চীনের যে সম্পর্ক বা তাদের যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সেগুলোকে আবার বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সহ নানা বিষয়ের যে সম্পর্ক, এই বিষয়গুলোকে একটা সমীকরণে মেলাতে চায় সবাই। আপনার কাছে একটু শুনবো। প্রথমে বলি যে এই যে মানে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আজকে থেকে তো না, বেশ কিছুদিন আগে থেকে বিভিন্ন হাইপ তোলা হচ্ছিল যে এটাতে অমুক দেশ নাকশ হবে, অমুক দেশে কথা বলবে। তা আমি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাহেবের কিছু কথা দর্শকদের জন্য পড়ে শোনাই। উনি কিন্তু বলেছেন কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়। এক নম্বর, উনি আরও বলেছেন যখন আমাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে তখন আমরা যাব, যখন চীন যাওয়ার দরকার হবে আমরা সেখানে যাব, সময় ও পরিস্থিতি অনুকূল হলে এবং প্রয়োজন হলে আমরা ভারতেও যাব, মধ্যপ্রাচ্য সফর হবে, কারণ আমরা বৈধ সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না। সুতরাং সরকারি অবস্থানটা কি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানটা কি, সেটা কিন্তু স্পষ্ট। এখানে বলে দেওয়া হচ্ছে সময় ও পরিস্থিতি অনুকূল হলে এবং প্রয়োজন হলে আমরা ভারতে যাব। বুঝতে পারছেন? এখন আরেকটা বিষয় এসছে যেটা আজকে এবং গতকালকে আলোচিত হয়েছে, যে চীনের গণমাধ্যমে সেখানে বলা হচ্ছে যে চীন বাংলাদেশ সম্পর্কে দিল্লিকে নাক গলাতে নিষেধ করলো বেইজিং। এবং এটাও গ্লোবাল টাইমস, মানে আপনার চীনের পত্রিকা, সেখানে বলা হয়েছে যে ভারত যেন এই বিষয়টাকে আপনার
কৌশলগত প্রতিযোগিতার দৃষ্টিতে না দেখে। বিষয়টা হচ্ছে যে দুই দেশের সম্পর্কের ব্যাপার, বাংলাদেশ এবং চীনের। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে কথাগুলো বাংলাদেশে তোলা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় যাবেন, এটা কি মানে একটা কিছু বলে দিলেই হলো যে তাকে আগে এই দেশে যেতে হবে, সেই দেশে যেতে হবে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এটা তো সবাই স্বীকার করে। বাংলাদেশ মোটামুটি 20 কোটি লোকের একটি দেশ, এটাও তো সত্য। মানে আকারে ছোট হলেও একটা বড়, অষ্টম বৃহত্তম মানে জনসংখ্যার দেশ। তাহলে এত হীনমন্যতা কেন বাংলাদেশের মানুষের মধ্যে? একথা অস্বীকার করার উপায় নেই যে বিগত সরকারের সময় একটা ট্রেডিশন দাঁড়িয়ে গিয়েছিল যে যখনই তারা নির্বাচনে জয়লাভ করতেন তারা প্রথমে ভারতে যেতেন, এবং ভারতীয় যে পররাষ্ট্রনীতি বলেন, প্রতিরক্ষা নীতি বলেন, বাণিজ্য নীতি, এগুলার পরিপূরক ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আপনার প্রতিরক্ষা নীতি এবং বাণিজ্য নীতি সমান্তরালভাবে চলতো। তো এখন তো আর সেটা না, এখন একটা পরিবর্তন সূচিত হয়েছে। আপনি বিএনপি সরকারের গত 4 মাসের কর্মকাণ্ডের বিভিন্ন বিষয়ে যথেষ্ট সমালোচনা অবশ্যই করা যায়, কিন্তু একটা বিষয়ে তাদেরকে ক্রেডিট দিতে হয়, এবং এই ক্রেডিটটার জন্য আমি বিরোধী দলকেও ক্রেডিট দিব যে তারাও এটাতে সমর্থন জানিয়েছে, যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ মোটামুটি ঠিক পথ বেছে নিয়েছে, স্বতন্ত্রভাবে এগোনোর পথ বেছে নিয়েছে। যে স্বতন্ত্র যে পররাষ্ট্র নীতিমালাটা জেনারেল জিয়া রহমান ফলো করতেন সেটা বেছে নিয়েছে। এখন উনি আমাদের প্রধানমন্ত্রী, উনি চীনে গেলেন। চীনের সাথে আমাদের সম্পর্কটা তৈরি করলো কে? এটা তৈরি করেছে কিন্তু জেনারেল জিয়া রহমান। আমাদের এটা জানা দরকার যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে আপনার 25শে আগস্ট চীন তার প্রথম ভেটো প্রদান করে বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘে, বাংলাদেশের সদস্যপদ যাতে না পায়। আচ্ছা। তারপরে কিন্তু পাকিস্তানের সাথে যখন আপনার বাংলাদেশের আপনার সম্পর্ক তৈরি হয় এবং শেখ মুজিবুর রহমান ওয়াইসি সম্মেলনে লাহোরে যান, এরপর চীন আর ভেটো দেয়নি, এবং সেই প্রেক্ষিতে 1974 সালের সেপ্টেম্বরে আপনার বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পায়। কিন্তু তখনও কিন্তু চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। এই স্বীকৃতিটা দিল কখন? 1975 সালের 15ই আগস্ট পট পরিবর্তনের পর। 31শে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এবং 4 অক্টোবর 1975 সালে মানে ওই তারিখে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় আচ্ছা, আনুষ্ঠানিকভাবে। আচ্ছা, তারপরে দেখেন জেনারেল জিয়াউর রহমান 1977 সালে প্রথম চীনে যান। এই চীনে যাওয়ার পরে আমাদের সাথে চীনের সাথে যে মানে বাণিজ্যের দুয়ার খুলে যায়, এবং সবচেয়ে যে বিষয়টা খোলে সেটা হচ্ছে কৌশলগত এবং সামরিক বিষয়গুলো। বাংলাদেশের তখন বলতে গেলে এমন কোনো সামরিক সক্ষমতা ছিল না, মাত্র 4টি পদাতিক ব্রিগেড ছিল, কিছুই ছিল না ধরতে গেলে। সেখানে মাত্র 3.5 বছরের মাথায় জেনারেল জিয়াউর রহমান এই চীনের সহযোগিতায় বলতে গেলে আমাদের 5টি ডিভিশন দাঁড় করান। আমাদের ট্যাঙ্ক আসে, আমাদের যুদ্ধবিমান আসে চীন থেকে, কামান আসে চীন থেকে, অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলোও চীন থেকে সমরাস্ত্র আসে, এবং চীন আমাদেরকে একটি নিরাপত্তা ছত্রছায়া প্রদান করে। অনেকে হয়তো এটাও জানেন না যে মিসাইল বোট এবং টর্পেডো বোট এগুলো পাকিস্তানের প্রায় 2 বছর আগে বাংলাদেশ পেয়েছিল এই জেনারেল জিয়া সূচিত সম্পর্কের কারণে। আচ্ছা, এখন তখন কিন্তু চীন এত উন্নত রাষ্ট্র ছিল না। চীনের পার ক্যাপিটা ইনকাম তখন বাংলাদেশের কাছাকাছি ছিল, এটা খুব আশ্চর্যজনক হলেও সত্য। এরপরে 1978 সালে চীনের ভাইস চেয়ার মানে প্রিমিয়ার উনি বাংলাদেশ সফরে আসেন। তারপরে আবার জেনারেল জিয়াউর রহমান 1980 সালে মানে উনি জীবিত থাকা অবস্থায় শেষবারের মতো চীনে যায় প্রেসিডেন্ট হিসেবে, এবং যেই ভিত্তিটা চীনের সাথে আমাদের তৈরি করে দিয়ে গিয়েছিলেন সেই ভিত্তিটার উপর দিয়ে কিন্তু বাংলাদেশের পরবর্তী সরকারগুলো এখান থেকে খুব একটা নড়চড় করতে পারেনি। যদিও প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতা এসছে এরপরে 1996 থেকে 2001, তারপরে তো 2009 থেকে এত বছর, তারা এই প্রতিরক্ষা নীতিটা থেকে সরে এসেছিল। হ্যাঁ, চীনের থেকে অস্ত্র এসছে কিছু, কিন্তু আপনার প্রতিরক্ষা যে নীতিমালাটা, যে অ্যালাইনমেন্ট, যে ছত্রছায়াটা, সেই ছত্রছায়াটা থেকে সরে গেছে। অবকাঠামোগত উন্নয়নের সহযোগিতা নিয়েছে ওটা হচ্ছে মানে বাণিজ্যিক বিষয়গুলো, যে আপনার প্রকল্প খাতের সহায়তা। চীনের একটা বৈশিষ্ট্য হচ্ছে চীন কিন্তু বাংলাদেশের জনগণকে কখনো অ্যাবান্ডন করেনি। মানে এটা বলা হয়ে থাকে, আপনি হয়তো সাংবাদিক হিসেবে আপনার খেয়াল আছে কিনা, আমি তখন দৈনিক পত্রিকায় 1/11 হওয়ার পরে ভারতের বাংলাদেশে হাই কমিশনার ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। উনি একদম প্রকাশ্যেই বলতেন যে বাংলাদেশে বিএনপি হচ্ছে চীনের ছাতা, এবং আনন্দবাজার সহ ভারতের অনেক পত্রিকায় তখন রিপোর্ট করেছিল যে এই ছাতার নিচ থেকে বাংলাদেশকে বের করতে হবে। আমি তখন এটা নিয়ে একটা মানে মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম। তো এইটা মনেই করা হতো যে বিএনপি হচ্ছে চীনের একটা মানে আপনার ছাতা, মানে চীনের একটা সহগামী একটি দল।
এই ধারণার উপরে ভিত্তি করেই কিন্তু বিএনপিকে যত ক্ষতি করা হয়েছে। এই যে বিভিন্নভাবে যতভাবে আপনার হেনস্থা করার, নির্বাচন থেকে দূরে রাখার, এই সবগুলো প্রক্রিয়াটা করা হয়েছে। এটার একটা উদ্দেশ্যটা হচ্ছে প্রতিরক্ষা নীতি এবং নিরাপত্তা নীতি থেকে সরিয়ে দেওয়া। এখন আপনি বলবেন যে এটা কি আমরা ভারতের বিরুদ্ধে, তা না, এটা হচ্ছে বাংলাদেশের একটা স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি, যেটা এই এলাকার ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য সূচিত হয়েছিল। এটা একটা স্বাধীন চিন্তার থেকে এসেছিল। এখন জনাব তারেক রহমান আবার চীনে যাচ্ছেন। এই বিষয়টাকে নিয়ে ভারত এত চিৎকার চেঁচামেচি কেন করছে আমি জানি না। তার কারণ ভারতের সাথে চীনের কিন্তু বিশাল বাণিজ্য। ভারত চীন থেকে $113 বিলিয়ন পণ্য আমদানি করে। এই যে বাংলাদেশের মানুষ অপ্পো, ভিভো, এই যে ফোনগুলো কিনে, শাওমি ফোনগুলো কিনে, এগুলো তো চীনা ফোন। এর প্রত্যেকটার কারখানায় কিন্তু ভারতে। চীন কিন্তু তাদেরকে এই ব্যবসা থেকে দূরে রাখেনি। তো ভারতের এত মাথা ব্যথা কেন? আমরা তো ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করিনি বা যুদ্ধ করতেও যাচ্ছি না। বাংলাদেশের মিনিমাম ডেটারেন্স দরকার। ভারতের ভয় হচ্ছে যে আমরা চীন থেকে নিয়ে অনেক আধুনিক সমরাস্ত্র নিয়ে আসব। হ্যাঁ, আমরা নিয়ে আসতে পারি, আমাদের দরকার। 4th জেনারেশন মাল্টিরোল ফাইটার আমাদের নাই। আমাদের এটা যদি থাকতো, আমাদের সেনাপ্রধান বলেছিলেন কয়েকদিন আগে যে তাহলে হয়তো মায়ানমারের এই রিফিউজি সমস্যার আমাদেরকে মোকাবেলা করতে হতো না। এখন আমরা তো একটা এই অঞ্চলের সামরিক ক্ষমতার ভারসাম্য রক্ষা আমাদের মিনিমাম করতে হবে একটা স্বাধীন দেশ হিসেবে। এটা নিয়ে ভারতের বা কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নাই। বাংলাদেশ তো ভারতের সাথেও সম্পর্ক রাখবে, সেই সম্পর্কটা অন্য যেভাবে সরকার রাখবে। এখন আমেরিকার কথাটাও এখানে আসে যে আমেরিকা তো চীনের প্রতিদ্বন্দ্বী। আপনাকে বলি যে দেখেন, আমি আমেরিকার প্রসঙ্গটা আনবো। আচ্ছা, আমি একটু আবু হান্নান রাজ্জাকি আছেন আমাদের সঙ্গে, তার কাছে একটু শুনে আসি। জনাব রাজ্জাকি, আপনি শুনছিলেন এই যে চীনের সফর প্রধানমন্ত্রীর, এর তাৎপর্যটা যদি আপনার কাছে একটু। তাৎপর্য কি? আপনি তো একটা দেশে যখন নতুন সরকার আসে, সরকার তো বারবার ইলেকশনের মাধ্যমে আসে। শেখ হাসিনা যেমন টানা 15 বছর কন্টিনিউ করছে, সুতরাং নির্বাচনের পর নতুন সরকার হয় নাই, ওই একই ব্যক্তি, খালি সময়টা পার করা, কাগজ কলমে সরকার, ইলেকশন। তো সেক্ষেত্রে আপনি ধরেন তারেক রহমান সাহেব, আমাদের আজকের প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতা আসার পর যেটা হলো, ন্যাচারালি তাকে তো দেশ সফর করতেই হবে। এবং দেশ সফর করার ক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে ধরে নিতে হবে 3টা দেশ এখানে খুব তৎপর এখন। এর ভিতরে চায়না, রাশিয়া আর ভারত এবং আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের যেটা ভাই বললেন, হুমায়ুন সাহেব বলছেন, সে তো রাইটলি সেইড, আমার একটা স্বাধীন দেশ, স্বাধীন পররাষ্ট্রনীতি। তো সেই ক্ষেত্রে আমি স্বাধীনভাবে আমার যেই দেশে আগে আমার ইচ্ছা আমি সেই দেশে যাব, কার সাথে কি চুক্তি করব বা কি করব, অবশ্যই সেটা আমার একান্ত নিজস্ব বিষয়। কিন্তু এই নিজস্ব বিষয় হইল, এই যে রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় নিজস্ব বিষয়, তখন রাষ্ট্রে কিন্তু একা নিতে পারে না, রাষ্ট্র নিজে নিতে পারে না। রাষ্ট্রের ভিতরে যিনি ক্ষমতায় থাকেন, তার সাথে জনগণ এবং তার সাথে প্রশাসন সবে মিলে একটা জায়গায় যেতে হয়। এবং সবাই মিলে, আজকে যেমন উনি চায়না গেছেন, সুতরাং চায়নায় আমাদের স্বার্থ রক্ষা করবেন, বা ভারত আমেরিকার চেয়েও বেশি স্বার্থ আমাদের চায়নায়, সেটা এক বাক্যে সবার কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে কোনো জটিলতা নাই। আর এই অ্যাকসেপ্ট হয় না বলেই কিন্তু আমার নিজের দেশের মধ্যেও নানা ধরনের ভার্সন আছে। এখন আসেন চীন আর ভারতের ভিতরে, আমেরিকা বাদ দিলাম, চীন আর ভারতের মধ্যে 2টা দেশে কিন্তু কল্পনা করে কে আমার দেশে কে ভিজিট করবে আগে। এখন প্রশ্ন হইতে পারে, আগে ভিজিট করলে কি আর পরে ভিজিট করলে কি? আবার যদি আপনি ধরেন যে উনি আগে চায়না যান নাই, আগে মালয়েশিয়া থেকে চায়না যাচ্ছেন, এখন যদি আপনি ওইভাবে আসেন, আমার ব্যক্তিগত ধারণায় আপনি 10টা দেশ ঘোরেন, কিছু আসে যায় না। কিন্তু চীন আর ভারতের ক্ষেত্রে ভারত প্রত্যাশা করে আগে আমার এখানে আসবে, চীন প্রত্যাশা করে আগে আমার এখানে আসবে। কেন? এটার ভিতরে তো কারণ আছে। তো কারণ হচ্ছে আপনি যখনই যাবেন, যখনই একটা দেশ সফরে যাবেন, প্রতিটা স্টেপ কিন্তু আপনার কি বলে এটাকে, ডিপ্লোম্যাটিক বলেন বা রাজনৈতিক বলেন, এইটা খেলাধুলার জায়গা না। আপনি আমার প্রধানমন্ত্রী যখন একটা দেশে যাবেন, তার প্রতিটা মুভমেন্ট কিন্তু রাজনৈতিক, এবং তার সাথে তার আর্নিং, কি আনবেন বা কি দিবেন। একইভাবে প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে নেগোসিয়েশনের বিষয়, তার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এখানে কোনো ক্রামবোর্ড খেলতে যাইতেছে না যে আমি এখানে গিয়ে একটু ক্রামবোর্ড খেলে চলে আসবো। নো,
সেক্ষেত্রে আগে যাওয়ার তাৎপর্য আছে, কারণ আপনি তো কিছু কাজ করবেন, তো কাজ করলে আপনি কিছু কমিটমেন্ট দিবেন, কমিটমেন্ট নেবেন। সেক্ষেত্রে ভারত যদি আপনি আগে যান, তাহলে আপনি যদি কিছু কমিটমেন্ট দিয়ে আসেন, সেটা চায়না যখন পরে যাবেন তাহলে যাতে কন্ট্রাডিক্টরি না হয়। মানে আগে আমি নিয়ে নিলাম, পরে এখন চায়না যদি আবার আগে যান, তাহলে চায়নার সাথে কি কমিটমেন্ট হয়, তারপরে আপনি ভারত যান, মেইন তার বাকি থাকলো না কিছু, থাকলো না। মেইন রিজন হলো এইটা। কিন্তু আপনি যদি বাস্তবতায় আসেন, যেমন ধরেন আমরা বলি যে বিগত সরকার যিনি 16 বছর ক্ষমতায় ছিলেন, তাকে আপনি ধরে নিতে পারেন তিনি ছিলেন ভারতের অ্যাসেট আমরা মনে করি, কিন্তু আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে একটা সার্টেন স্টেজে। সে তো মারা যায় নাই। যদি এমন হইতো যে মারা গেছে তাহলে একটা কথা, কেন তাকে যেতে হইল? সেই যেতে হইলো এই কারণে যে বাংলাদেশের এখানে যারা আমেরিকা আসুক, চায়না আসুক, ওই যে বললাম কেউ ক্রামবোর্ড খেলতে আসবে না, প্রত্যেকের কিন্তু একটা রাজনৈতিক মিশন থাকে। আর সেই মিশনটার সাথে মানে ওতপ্রোতভাবে এখন যেটা ম্যাচিউর হয়েছে সেটা হলো জিও পলিটিক্স। এই বঙ্গোপসাগরীয় এলাকায় প্রভাব, প্লাস চায়না বাংলাদেশে কতটা অবকাঠামোগত সাহায্য করবে, আবার ভারত তার সিকিউরিটি কনসার্ন দেখে যে চায়না বাংলাদেশে ঢোকা মানি তার সিকিউরিটি কনসার্নের উপরে মনে করলে তো আপনার আমার হাত নাই। এখন আসেন তাহলে, যেহেতু শেখ হাসিনা ভারতের অ্যাসেট মনে করা হয়, কিন্তু গেল কেন? সে গেল যখন এই তিন ভুবন বলতে আমি 3টা দেশের কথা বলছি, এই 3টা ভুবনের প্রিয় দেশ বাংলাদেশ, আবার 3টা ভুবনের শত্রু দেশ বাংলাদেশ। কারণ আপনি এমন একটা টার্মোয়েল সিচুয়েশনে আছেন যেখানে হাসিনা চূড়ান্ত অবস্থায় এই 3টা দেশের সাথে কিন্তু পাইরা ওঠে নাই। আপনি গল্প যতই করি, আমরা বলি যে ভারতের অ্যাসেট, কিন্তু দেখেন সে শেষ পর্যন্ত চায়নার থেকে অবকাঠামোগত ধার কর্য বা ঋণ যাই করেন না কেন, অর্থনৈতিক সাহায্য আনতে 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 এমন জায়গায় গেলেন অলমোস্ট তাকে গিলে ফেলছিল চায়না। যাতে আপনি দেখেন 2018 যে নির্বাচন ন্যাক্কারজনক, কিন্তু নির্বাচনী ফলাফলের পরদিন কিন্তু চায়না এসে তাকে শুভেচ্ছা জানিয়েছে এবং নৌকা একটা প্রতীক সোনার নৌকা। 24-এর পরে একই ঘটনা। 24-এ যখন আমরা সমস্ত নির্বাচনটাকে আমরা যাচ্ছে তাইভাবে এই নির্বাচন কামনা করি না, ফলাফলের পর ঠিকই চায়না আসছে। এখন ভারতের মনে করেন অ্যাসেট ধরেন তাকে, বা ভারতের শুভাকাঙ্ক্ষী হাসিনা, কিন্তু চায়না তাকে এমনভাবে গিলে ফেলেছে। পাশাপাশি জিও পলিটিক্স এমন জায়গায় ম্যাচিউরড হয়েছে এবং আমেরিকারও ইন্টারফারেন্স চলে আসছে, মানে 3টে ঠিক তখন শেখ হাসিনা সার্ভাইভ করতে পারে নাই, মানে ওনার ক্যাপাসিটিতে কুলায় নাই। কেন কুলায় নাই? একটা রাজনৈতিক দল এককভাবে ক্ষমতাশালী না। ওই যে বললাম জনগণ এবং আপনার প্রশাসন, জনগণ থেকে সে বিচ্ছিন্ন হয়েছে তার অ্যাক্টিভিটিদের কারণে, আর প্রশাসন এর সাথে জিও পলিটিক্স মিলাইলে পরে প্রশাসন একটা সময় যখন ছুটে গেছে, হাসিনাকে চলে যেতে হয়েছে। কথাটা কেন বললাম? অফকোর্স তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি পার্সোনালি তাকে লাইক করি, আমার সাথে ওনার দেখা হয়েছে একবার, ওনার বাবার সাথে আমার দেখা হয়েছে, মায়ের সাথে জীবনে দেখা হয়েছে, আমি তাকে প্রেফার করতেছি লাইক এনিথিং। কিন্তু পরিবেশটা খুব তপ্ত। এই যে তপ্ত এই জায়গাটা, কারণ উনি যখন চায়না সফর করছেন তখন আমার এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে। এর ভিতরে হিন্দু সম্প্রদায়ের জন্য একটা আলাদা প্রদেশ দিতে হবে এবং সেখানে কি বলে আপনার বিদেশি ফান্ড আমরা সংগ্রহ করব, অস্ত্রশস্ত্র সংগ্রহ, এরকম কথাও আসতেছে। কিন্তু আমরা একটাবার জিজ্ঞাসাবাদ করি নেই তাকে, আপনি যখন একটা হিন্দু রাজ্য করতে চান, ওখানে তো মুসলমানও আছে, তাহলে একে সরাবেন আর অন্য জায়গার হিন্দু এখানে আনবেন। এটা আপনি একটা স্বাধীন দেশে যে কথাটা বলতেছেন, সেখানে কিন্তু সে আনসারেবল না, তাকে কেউ প্রশ্ন করতেছে না। মানে এই জায়গাটা আমার কাছে দুঃখজনক। 1, 2 হচ্ছে আপনি প্রধানমন্ত্রী, আজকে উনি চায়না গেলেন, যেটা উনি বললেন যে জিয়াউর রহমান সাহেব কিন্তু চায়না গেছেন, বেগম খালেদা জিয়াও চায়না সফর করছেন। আজকে যদি আমরা ওইভাবে চিন্তা করি, ভারতের অ্যাসেট শেখ হাসিনাকে ধরেন, তাহলে কিন্তু আমরা ইউনুস, খলিল, পরিষ্কার তাদেরকে আমরা আমেরিকার অ্যাসেট ধরতে পারি, পরিষ্কার কোনো সন্দেহ নাই, আমেরিকার অ্যাসেট। তো আমেরিকার অ্যাসেট যদি তাকে ধরি, আর সেক্ষেত্রে আমেরিকা এবং তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, তাকে যদি বাপমার সূত্র ধরি, তাহলে খলিল সাহেব যদি একসাথে যায় থাকে, তাহলে কিন্তু আমেরিকা চায়না একসাথে চায়না গেছে। মানে এই সব কিছু মিলাইলে চায়নার সাথে আপনি কি করেন সেটা, তারপরে আমেরিকার সাথে কি করেন, এর সাথে যে ব্যালেন্স করাটা খুব টাফ। আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী খুব টাফ একটা তপ্ত আগুনের উপরে দাঁড়াইছেন, কঠিন আগুনের উপরে দাঁড়াইছেন, এবং এইটা ব্যালেন্স করাটা মারাত্মক। এবং ইতিমধ্যে আমি তার দলের মধ্যেও দেখছি, তার দলের মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন আছে।
কেউ তার সাথে আছে, কেউ তার বিপক্ষে আছে। এবং আমরা যেই তিনটা দেশ ধরলাম, চায়না, আমেরিকা এবং ভারত, আপনি যদি তার দলের ভিতরে তাকান ঠিক সেইভাবে লোক পাবেন। তাহলে আপনাকে চিন্তা করতে হবে খুব টাফ একটা টাইমের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী আছেন। তো আমরা চাইবো এইখানে, আমরা যেহেতু দেশের স্বার্থ দেখতেছি, সেক্ষেত্রে আর ওভারনাইট যদি আমরা কোনো অর্থনৈতিক সুবিধা পাইতে হয়, তাতে আমার চায়না দরকার। আর চায়না কারোর সাথে ফিনান্সিয়াল আসপেক্টই চায়না খুব বেশি ইনভলভ হয়। তো সব কিছু মিলে যাতে চায়না, আমেরিকা, ভারত তিনটা দেশের সাথে ব্যালেন্স করে প্রধানমন্ত্রীর সারভাইভ করা, আমি মনে করি অনেক 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 রিস্কি এবং চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা দেশ সবাই যদি ঐক্যমত্য থাকি বা মনে করি যে ওনার সফরটা জাস্টিফাইড টুয়ার্ডস চীন, যদি ইফ ইট ইজ এ ফ্যাক্ট আমরা ধরে নিই সবাই, বা উনি এসে যদি ব্রিফ করেন, তারপর আমার কাছে মনে হয় সবার ঐক্যমত্য হইয়া এটা কোঅপারেট করা দরকার। আর যদি উনি নন কোঅপারেট থাকেন, কারণ উনি এখন ওনার কিন্তু দুইটা যন্ত্রণা, একটা ইন্টারনাল আর এক্সটার্নাল। এক্সটার্নাল বললাম ত্রিভুবনের প্রিয় শত্রু, প্রিয় দেশ বাংলাদেশ, শত্রুও বাংলাদেশ। আর ইন্টারনালি উনি দুইটা প্রেসারে পড়লো ওনার জন্য ক্ষতি, চাপ। সুতরাং আমরা যদি ইন্টারনালি যদি উনি ম্যানেজ করতে না পারেন, এই যে একটা কথা বললাম হিন্দু স্টেট বানাইতে চায়, যে কথাটা বলছে, এটা কিন্তু ইন্টারনাল প্রবলেম। আপনার ঘরের শত্রু বিভীষণ, আপনি ঘরেও জ্বালায় থাকবেন আর ওইদিকে তিনটা ভুবনের চাপে থাকবেন। হিন্দু স্টেটের কথা বলছে, এতে গভর্নমেন্টের পক্ষ থেকে খুব একটা প্রপারলি নেওয়া আমি তো দেখছি না, কারণ এটা তো সিরিয়াসলি সংসদে আলোচনা হওয়ার কথা আমি মনে করি। তারপরে কিছুদিন আগে জাহিদ সাহেব গেছিলেন নিয়েতে, সেখানে তাকে হেনস্থ করা হয়েছে, এইসব বিষয়, সেটাও সংসদে আলোচনা হওয়ার কথা। এগুলো সিরিয়াস আলাপ। সেটা না কইরা আমরা সংসদে আলোচনা করি কার কাঁথা কম্বল নাই, তা কার কি নাই, আবার সেটাকে আবার আর সরকারি দল স্যাটায়ার করে, হ্যাঁ আমি একটা ওয়াশিং মেশিন কিনে দিব, তো আপনি একটা মাইক্রোওয়েভ কিনে দিবেন। এখানে যে আন্তরিকতার দরকার ছিল, যে যারা মাইক্রোওয়েভ চাইছে তাদের বলা উচিত, ইয়েস আপনারা চাইছেন ঠিক আছে, বাট এটা প্রপার জায়গা না, আপনারা পিডব্লিউডি মানে কি বলে গণপূর্তর কাছে চান, এটা বলা উচিত ছিল। আমরা ওখানেও স্যাটায়ার করি, এটা ভালো না রাষ্ট্রের জন্য। আপনারা এখন ইউনাইটেড হওয়ার সময়, যদি ইউনাইটেড না হইতে পারেন ভাই, আবার আমরা জটিলতায় পড়ব। বিষয়টা খুব সিম্পল। আমি আসবো আবারও, জনাব আবু রুশদ আপনার কাছেও আসবো, একটা নিয়ম মাফিক বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আবু রুশদ বলছিলেন আপনি যে চায়না সফর, সেগুলো নিয়ে বলছিলাম, আপনি আমেরিকার সম্পর্কের কথাও বলছিলেন, এই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন। আমাদের এখানে একটা বা অনেকেই একটা ধারণা করেন যে আমেরিকা আর চায়না অত্যন্ত মানে প্রতিদ্বন্দ্বী আর কি, শত্রুভাবাপন্ন, এনিমিস। এটা নিয়ে পৃথিবীতে অনেক কথাবার্তা আছে। তা এটা গত বছরের শেষ দিক থেকে মার্কিন মানে পত্রিকাগুলোতে এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন জায়গায় যে আলাপটা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে চায়না আর আমেরিকা দে আর নট রাইভালস, দে আর কম্পিটিটরস। তারা মানে আপনার শত্রু নয়, তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বী। এখন তারা এই জিনিসটাকে নিয়ে আসছে যে তার কারণে একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট, ব্যবসার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। আপনার চায়না তার প্রায় $600 বিলিয়ন পণ্য সামগ্রী মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। চায়না এত বড় পাগল হয়ে যায়নি যে সে মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংস চাইবে বা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে খেয়ে ফেলবে, যে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছ থেকে কিছু না নিতে পারে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র তার যত কোম্পানি আছে, এই যে দেখেন এখানে আপনার যে মোবাইল বলেন, আপনার ল্যাপটপ যেগুলো আছে, মাইক্রোসফটের মতো কোম্পানি সব কোথায় তৈরি হয়? চায়নাতে তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব গাড়ি শেভরোলে, জেনারেল মোটরস, এগুলোও চায়নাতে তৈরি হয়। তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কি চাইবে যে চায়না ধ্বংস হয়ে যাক, তার জিনিসপত্র ওখান থেকে আসা বন্ধ হয়ে যাক? তার বিশাল অবকাঠামো সেখানে। এখন হচ্ছে সামরিক বিষয়গুলো আছে। আপনারা নিশ্চয়ই যে সাম্প্রতিক ইরান যুদ্ধ যেটা দেখেছেন মধ্যপ্রাচ্যে, সেখানে কি লক্ষ্য করেছেন যে চায়না কিন্তু এমন কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করেনি। সবাই মনে করেছিল যে ইরানের পাশে এসে একদম যুদ্ধ করবে, মানে এ ধরনের কিছু কিন্তু তারা করেনি। হ্যাঁ, নৈতিক কিছু সমর্থন দেওয়া বা কিছু ড্রোন দেওয়া বা টেকনোলজি কিছু দেওয়া, সেটা দিয়েছে। আপনার রাশিয়ার সাথে যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনের, সেখানেও চায়না কোনো ভূমিকা পালন করেনি। আচ্ছা, তারপরে আসেন যে এই যে ভেনেজুয়েলার থেকে যে মাদুরোকে তুলে নিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না কি কিছু বলেছে? একটা টু শব্দ করেছে। যেদিন মাদুরোকে নিয়ে যায় সেদিন দুপুরবেলায় আপনার চীনের রাষ্ট্রপতির বিশেষ দূত আপনার মাদুরোর সাথে দেখা করার জন্য ভেনেজুয়েলায় ছিল এবং দেখাও করেছে। এবং আরও বিস্ময়কর ব্যাপার, এই মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার কিছু আগে থেকে
আপনার চীন তেল আনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্যাসিফিক দিয়ে, মানে প্রশান্ত মহাসাগর অঞ্চলে। এই তেলগুলা কোথাকার? ভেনেজুয়েলার তেল। তার কারণ ভেনেজুয়েলার তেল একটা বিশেষ ধরনের তেল, এই তেলটা শুধুমাত্র মার্কিন টেকনোলজির মাধ্যমে রিফাইন করা যায়। এটা রাশিয়ান বা চাইনিজ কোনো টেকনোলজি নেই যে এই তেলটা উঠিয়ে আপনি ফেলে রাখতে পারবেন, এটা কোনো কাজে দিবে না। তা আগে যখন ভেনেজুয়েলায় এই তেলগুলো উঠতো তখন কিন্তু মার্কিন টেকনোলজি দিয়ে উঠতো এবং রিফাইন্ড হতো, কিন্তু ওখানে কমিউনিস্ট শাসন আসার পরে এদেরকে খেদিয়ে দেওয়া হয়, মানে এক্সক্সন তাড়িয়ে দেওয়া হয়। তো এখন স্পেয়ার পার্টস বা অন্যান্য অসুবিধার কারণে তেল উৎপাদন খুবই কমে যায়, মানে রিফাইন্ড তেল উৎপাদন যা উৎপাদন হতো পরে সেটা বার্টার করতো আর কি চায়নার বা এদের সাথে। তো এখন এই তেলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, সেখান থেকে রিফাইন হচ্ছে, ওখান থেকে আপনার আপনার দক্ষিণ আমেরিকাতে যাচ্ছে। চায়না কিন্তু তেল নিয়ে আসছে ওখান থেকে, আপনার জাপানও তেল নিয়ে আসছে। তা আপনারা কি মনে করেন যে চায়না হচ্ছে একটা এনার্জি ডিপেন্ডেন্ট কান্ট্রি? একমাত্র পরাশক্তি যার নিজের কোনো জ্বালানি নেই, তাকে তেল আনতে হয়। আচ্ছা, এখন সে তেল মধ্যপ্রাচ্যে যদি সংকট আরও দীর্ঘস্থায়ী হয় বা এটার উৎপাদন আরও ধীর গতির হয়, তা তাকে তো তেলের মানে জোগাড় লাগবে, সে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনছে। তো এই যে ধরেন একটা এক এক সময় পৃথিবীতে এক একটা চেঞ্জ হয়। 1971 সালে আমরা যখন মুক্তিযুদ্ধ করছিলাম তখন জুলাই মাসে অত্যন্ত গোপনে মার্কিন আপনার যে হেনরি কিসিঞ্জার যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি খুবই গোপনে আপনার পাকিস্তান হয়ে পিকিং গিয়েছিলেন, মানে বেজিং গিয়েছিলেন, এবং সেখান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের কূটনৈতিক মানে সম্পর্কের সূচনা হয়। তারপরে প্রেসিডেন্ট নিক্সন, মার্কিন প্রেসিডেন্ট 1972 সালে চীনে যায় এবং এটা দিয়ে দুয়ারটা বদ্ধ দুয়ারটা খুলে যায়, দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তারপরে তো দেং শিয়াওপিংয়ের সময় থেকে মার্কিন টেকনোলজি বিনিয়োগ এই সমস্ত কিছু এসেই কিন্তু চীনকে আজকের অবস্থায় নিয়ে এসছে। চীনের নিজস্ব কোনো পুঁজি কিন্তু ছিল না। হ্যাঁ, তো এখন মাঝখানে ধরেন তাদের মধ্যে কিছু বৈরিতা ছিল। আপনি এখন যদি আবার পৃথিবী একটা পরিবর্তন হচ্ছে, জিও পলিটিক্স অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যেমন পাকিস্তানকে দক্ষিণ এশিয়া এলাকা থেকে সরিয়ে মেনাপ অঞ্চলে নেওয়া হয়েছে। এখন কিন্তু দক্ষিণ এশিয়া দেশ বলতে পাকিস্তান কিন্তু আর নেই, ভারত থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত ছোট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখন তারপরে পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনের জন্য মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ওর সাথে তুরস্ক, মিশর, সৌদি আরব এগুলোর একটা সমঝোতা, একটা উদ্যোগ হয়েছে, একটা জোটবদ্ধতার ইঙ্গিত আমরা পাচ্ছি। এখানে হয়তো ইরানও একসময় পাশে থাকবে। এগুলো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও আপনার এই যে বার্মা অ্যাক্ট যেটা আমি বলি, এই পাশে বার্মা অ্যাক্ট বাস্তবায়িত হচ্ছে, ব্রেভ বার্মা অ্যাক্ট বাস্তবায়িত হচ্ছে। আপনি বাস্তবায়িত হলে এখানে যে আমাদের আরাকান এলাকাটা যে আরাকান আর্মি দখল করে রেখেছে, মানে যেটা এখন মায়ানমারের সামরিক জান্তার দখলে নেই, তো মায়ানমারের সামরিক জান্তার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে কি? কার্যত চীন। আচ্ছা, তা এখন চীন, তাহলে তাদের যে গ্যাস যে পাইপলাইন কুনমিং পর্যন্ত, ওটা এখনো ঠিক আছে কিভাবে? আপনার তাদের যে আপনার যে ডিপ সি পোর্ট, সেটাও নষ্ট হয়নি কিভাবে? কিছু না কিছু তো আছে আন্ডারহ্যান্ড তারা করে। এখন আবার নেগোসিয়েশন হচ্ছে কিন্তু সামরিক জান্তার সাথে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের, থাইল্যান্ডে হচ্ছে, খুব চুপে চাপে হচ্ছে, এবং এর জন্য বিরোধী পক্ষের অনেককে তারা ছেড়েও দিচ্ছে, তাদের আপনার জেলের সাজা কমিয়ে দিচ্ছে, এমনকি অং সান সুচিরও কমিয়ে দিয়েছে। তো এটা কি চীনের আপনার কোনো সহযোগিতা ছাড়া বা আন্ডারহ্যান্ড ডিলিং ছাড়া হচ্ছে বলে মনে করেন? তা তো হবে না। যে এখন চীন কিন্তু চায় না যে কোনো একটা জায়গায় বাংলাদেশ বা আপনার উত্তর পূর্ব ভারত বা ভারত এলাকায় কোনো সংঘাত হোক। এটা কিন্তু চীনের কার্যত কোনো যুদ্ধনীতি নয়। তারা যেটা চায় সেটা হচ্ছে একটা ডেটারেন্স, মানে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য। আপনার তারা ভারতেরও যে খুব ক্ষতি করতে চায় তা না, তাহলে ব্যবসা বাড়াতো না, ব্যবসায়িক পার্টনার হতো না। এখন আবার পাকিস্তানও তাদের সবচেয়ে বড় বন্ধু, স্ট্র্যাটেজিক পার্টনার। আপনি দেখেন সেখানে আবার মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্ট্র্যাটেজিক পার্টনার। এভাবেই পৃথিবীটা চলে। হ্যাঁ, আপনি বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের আপনি এই যে ম্যাপ যেটা ভাইও যেটা বলছিলেন, বাংলাদেশের এরকম আপনি সমুদ্রটা এরকম, এটা চোকিং পয়েন্ট, একটা বঙ্গোপসাগর এলাকা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তার কারণ এই এলাকাটা দিয়ে উত্তর পূর্ব ভারতেও আপনি যেতে পারবেন। আপনার যে চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত ইউজ করে মাত্র একদিনের মধ্যে তার পণ্য বেলোনিয়া দিয়ে ভারতে নিয়ে যেতে পারবে, ত্রিপুরাতে নিয়ে যেতে পারবে। এখন এ সমস্ত জিনিস অনেক কিছু আছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমারে ব্রেভ বার্মা অ্যাক্ট যেটা বাস্তবায়ন করছে, এটা আমাদের গুরুত্ব নেওয়া দরকার। কেন? আপনার প্রশ্নটার প্রেক্ষিতে যে এই এলাকাটায় মার্কিন যুক্তরাষ্ট্রেরও স্বার্থ রয়েছে। আচ্ছা, এখন যেহেতু স্বার্থ রয়েছে, তারা এই চীনের সাথে সবার ধারণা যে মারামারি করবে, কিছু করবে। আপনি যদি তাই করতো, তাহলে পাকিস্তান যে এত অস্ত্র সমরাস্ত্র চীন থেকে আনে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কি বাধা দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র ওকে অস্ত্র দেয়, F-16 ফাইটার জেট বিমান দেয়, তার এগুলার উন্নয়নে আবার টাকাও দেয়, আপনার আবার এদেরকে অন্যান্য ইলেকট্রনিক ইকুইপমেন্ট দেয়। তো ঠিক বাংলাদেশেও বাংলাদেশ চীন থেকে কিছু সহায়তা, এই যে প্রকল্প বলেন, তিস্তা প্রকল্পের সহযোগিতা, আনোয়ারাতে যে
আপনার পার্কটা ইকো পার্কটা হচ্ছে মানে ব্যবসায়িক শিল্প পার্কটা, এগুলোর জন্য করলে এমন কোনো সংকটের সৃষ্টি না। যেটা দেখা হয় যে অনেকে একটা সহজ সমীকরণ করে বাংলাদেশে, যে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত মনে হয় একসাথে চীনের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। জিনিসগুলো যদি এখনকার আপনি বিভিন্ন জিনিস দেখেন, তো এগুলোর অনেক পরিবর্তন হয়েছে। এক এক সময় পৃথিবী এক এক রকম পথে চলে। আপনি এই যে আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের এক একটা কথাবার্তা শুনবেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এক একটা কথাবার্তা শোনেন ভারত নিয়ে, তাদের যে এই যে আপনি দেখেন তা ফাইটার বিমান দেওয়ার কথা ছিল ভারতকে, সেটা আর দিচ্ছে না তারা। ভারতকে কোনো আগ্রাসী সমরাস্ত্র আপনার মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করছে না, এবং আপনার তাদেরকে তারা বাধ্য করেছে $500 বিলিয়ন তাদের পণ্য নিতে হবে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এরকম বহু কিছু এখন ঘটবে। আপনার এই জিনিসগুলো বাংলাদেশ তো একটা ছোট দেশ, বাংলাদেশ কারোর সাথে শত্রুতা মানে কি সামরিক শত্রুতা অ্যাফোর্ড করার মতো হয়তো সামর্থ্য নেই। কিন্তু ওই যে ভাই যে কথাগুলো বলছিলেন যে আর একটা রাষ্ট্র তৈরির কথা, এই যে এই ধরনের প্রবলেমগুলি যে বাংলাদেশে তৈরি হয়, আপনার এরও আগে 80-র দশকে তৈরি হয়েছিল, যখন জেনারেল জিয়াউর রহমান আসলেন, তখন আমাদের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা নিয়ে স্বাধীন বঙ্গভূমি আন্দোলন তৈরি করা হয়েছিল কলকাতা থেকে, চিত্তরঞ্জন সুতার এবং কালিদাস বৈদ্যের নেতৃত্বে। এটা নিয়ে বহু ঘটনা ঘটেছে, আজকের প্রজন্ম হয়তো এগুলো জানে না। আমাদের বেনাপোল পর্যন্ত বঙ্গ সেনাদের নাম করে মিছিল হয়েছে, এবং আমাদের তখনকার বিডিআরকে এগুলো ঠেকাতে হতো, আমাদের গোয়েন্দা সংস্থাকে দৌড়াতে হতো। আমাদের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর ডিসিএসপির বাসভবনে পর্যন্ত তাদের ফ্ল্যাগ উত্তোলন করেছিল রাতের বেলা গোপনে। সুতরাং এগুলোকে আমরা হেলাফেলা করতে পারি না। আমাদের চট্টগ্রামে যে পার্বত্য চট্টগ্রাম, সেখানে কিন্তু 24 বছর আমাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধ করতে হচ্ছে। এটা আমাদের গভর্নমেন্ট কি সেভাবে অ্যাড্রেস করছে বিষয়গুলো খুব সিরিয়াস? সবকিছুই যে আপনার ধরেন প্রকাশ্যে সবকিছু করতে হবে তা তো না। এই সরকারটা নতুন এসছে, অনেক সমস্যার মাধ্যমে এসছে, এটাও আপনাকে মনে রাখা দরকার। আপনার এত সমস্যার মধ্য দিয়ে এত ডাইনামিক্স, আপনি চিন্তা করেন যে আপনি এসেই মধ্যপ্রাচ্যের একটা সংকট মোকাবেলা করতে হয়েছে আপনার। এখন পর্যন্ত তো আমরা এইটুকু দেখছি, এই যে ধরেন আবার সিকিউরিটি কনসার্নে আমাদেরকে ইন্টারনাল সিকিউরিটি ডিউটিতে সেনাবাহিনীকে মোতায়েন করতে হচ্ছে। তার কারণ এখনও পুলিশগুলো সেভাবে, এই দায়িত্বটা ছিল তো অন্তর্বর্তীকালীন সরকারের, তারা 1.5 বছরের বেশি সময় পেয়েছিলেন আপনার সিকিউরিটি ফোর্সকে কিছু ঠিক করার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করেন, তারা কিছুই করেননি। তো সেগুলো তো এখন বহন করতে হচ্ছে। তো আপনাকে এগুলো ঠিক করবেন, আপনার গোয়েন্দা সংস্থাকে ঠিক করবেন, আপনি যে রাজনৈতিক ঐক্যমত তৈরি করবেন বা জনগণের মধ্যে কনসেনসাস তৈরি করবেন, তারপরে না করবেন। তবে হ্যাঁ, আমি ওনার কথার সাথে পুরোপুরি একমত যে সরকারের কতগুলো পার্টিকুলার দায়িত্ব আছে। তার কারণ এটা জনসমর্থিত একটা সরকার, জনগণের জানার অধিকার আছে যে সরকার এইসব বিষয়ে কি চিন্তা করছেন। তারা এটা স্পষ্টভাবে বলেন না কেন। আমাদের জাহেদ সাহেবকে মানে আপনার দিল্লিতে এভাবে অপমান অপদস্থ করা হলো বিমানবন্দরে, সরকারের নির্দিষ্টভাবে এটা মানুষকে বলা দরকার ছিল। এখন পর্যন্ত কিন্তু আমরা বিষয়টা নিয়ে ঘোলাটে। আজকে আবার ওদের একজন আরেক কথা বলছেন আমাদের এই বিষয়টা নিয়ে, যেটা বলছিলেন ভাই, বলছিলেন যে আরেকটা প্রদেশ বানানো হবে। এখানে এই ধারাবাহিক চক্রান্তগুলো এগুলো আমাদের মানুষকে বুঝাতে হবে। তার কারণ আমরা ছোট দেশ, আমাদেরকে মোরাল হাই গ্রাউন্ড রেখে অন্য দেশের সহযোগিতা চাইতে হবে যে দেখো আমাদের সিকিউরিটি কনসার্ন কিন্তু দাঁড়াচ্ছে। ভারতের যেমন বলে আমাদের ওদের সিকিউরিটি কনসার্ন, আমাদের ছোট দেশ হিসেবে সিকিউরিটি কনসার্নও আমাদেরকে আমেরিকার কাছে, জাতিসংঘের কাছে, চায়নার কাছে, মুসলিম দেশগুলোর কাছে তুলে ধরতে হবে যে দিস ইজ আওয়ার সিকিউরিটি কনসার্ন। অ্যান্ড অন্যদেরকে তখন আমাদেরকে সাথে নিতে হবে যে আমাদেরকে হেল্প করো। তো এই জিনিসগুলো সেভাবে দেখা দরকার। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চায়নার কি হয় হোক, ওরা হলো বিশ্ব শক্তি, বাংলাদেশ হচ্ছে একটা ছোট ক্ষুদ্র শক্তি। বাংলাদেশের স্বার্থ হবে যে এদের দুজনের সাথেই সম্পর্ক রাখা, সেটা সামরিক সম্পর্কও রাখা, বাণিজ্যিক সম্পর্কও রাখা, সব কিছু সম্পর্ক রাখা। তা নাহলে বাংলাদেশের মতো দেশকে আরও অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। আমি আসবো আবার আপনার কাছে, জনাবা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আপনি যেই আমাদের কূটনৈতিক যেসব বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে যদি কিছু বলতে চান সেটি বলবেন। পাশাপাশি আমাদের আজকের আরও একটি বিষয়ে যেটি আছে, আমরা বলছি যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া যে দল আওয়ামী লীগ, তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে তাদের কর্মসূচি করবার চেষ্টা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি ছিল। এই বিষয়গুলোকে কিভাবে দেখেন সেটি একটু আলাপ করবেন। ধন্যবাদ আপনাকে আর আমার সহ-আলোচক আর এটিএন বাংলার দর্শক। এইটা আপনি বলার আগে জাস্ট একটু বলে নেই, এই যে আমেরিকা চায়না, ইনফ্যাক্ট আমেরিকা চায়না এখন কিন্তু বিশ্বের পরাশক্তি এই দুইজন। এবং আমার কাছে মনে এদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, G2 মানে গ্লোবাল 2, আমরা দুই ভাগ করে খাবো, সোজা বাংলা বলে এটারে। আচ্ছা, তুই আমার ভিতরে ঢুকিস না, আমি তোমার। আর আমেরিকা যেটা চায়, আমি সিম্পল বুঝি, পুরো নদীপথটাকে ক্লিয়ার রাখতে চায় সারা পৃথিবীর।
মানে তাদের মুভমেন্টের জন্য কি মেইন। কিন্তু আপনি দেখেন বিজনেসের এখন সারা পৃথিবীর বিজনেসের প্রফিট কোনটা জানেন? ক্যারিং কস্ট। মেইন প্রফিট কিন্তু ক্যারিং কস্ট। যেমন আমাদের গার্মেন্টসের মজুরি, এই মজুরিটাই কিন্তু আমাদের লাভ, এবং সে কারণেই নিচ্ছে। আর ক্যারিং কস্ট পৃথিবীতে সবচেয়ে কম এখনও নদীপথে। সুতরাং মানে এটা একটা বিরাট স্ট্র্যাটেজি আমেরিকার। দেন আমেরিকার ঘাঁটি কিন্তু ইন্দোনেশিয়াতে আছে, চায়নাও সেখানে আছে, চায়নার ভিতরে আমেরিকা কাজ করতেছে, ভিয়েতনাম কাজ করতেছে, সিঙ্গাপুরে কাজ করতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। কারণ হচ্ছে দুইজনের স্বার্থ দুই রকমের, কেউ কাউকে হ্যাম্পার করবে না। এখন এর মাঝখানে যদি অন্য কারো হ্যাম্পার হয়ে যায় তাদের জন্যে, ওটা তারা বদার করবে বলে আমার মনে হয় না। সে কারণে অন্যরা চিন্তিত যে ওনাদের পথ পরিষ্কার রাখতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা সেইটা। সে কারণে হয়তো চায়নাকে নিয়ে তারা ভারত কনসার্ন থাকতে পারে। কারণ আজ থেকে তিস্তা পরিকল্পনা যদি তাকে দেওয়া হয় তাহলে চিকেন নেকের খুব কাছে। এটা আমি ভারতবাসী হইলে আমি এটা চিন্তা করতাম, সেটা করতাম না যে তা না। কিন্তু এইগুলোকে সব কিছু মিলিয়ে ওভারকাম করতে হবে। সেখানে ভারতেরও চিন্তাভাবনা করতে হবে কিভাবে ওভারকাম করে তারা, সেই সুযোগ বা সেই আলোচনাটা করা দরকার। আবার চায়নার সাথে সম্পর্ক, আমাদের সম্পর্ক জোরদার করার আরেকটা বড় কারণ যে রোহিঙ্গার যে সমস্যা, সেটিও রোহিঙ্গা সমস্যার চেয়েও আপনি মনে করেন যে আপনি দেখেন চায়না আমেরিকা একটা রিলেশন এখানে, আচ্ছা চায়না ইন্ডিয়া একটা রিলেশন, তারপর আবার ইন্ডিয়া আমেরিকা রিলেশন, আর বাংলাদেশ তো কমন। বিষয়টা কিন্তু কঠিন এবং জটিল। দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। এখন আসেন আপনি আওয়ামী লীগ প্রসঙ্গে। আওয়ামী লীগের ফেরা না ফেরা আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই আওয়ামী লীগ যখন সৃষ্টি হয় তখন কিন্তু পাকিস্তানে ক্ষমতায় ছিল মুসলিম লীগ, পাকিস্তান মুসলিম লীগ, এবং সেখানে একটা দল বানানো হইল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তারপরে সেটার শর্টকাট কইরা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হইল। দেশ স্বাধীনের পর আমরা আসলাম বাংলাদেশ আওয়ামী লীগ। এটা শর্টে কেন বললাম, এই বাংলাদেশ আওয়ামী লীগ যখন হইল, হওয়ার প্রেক্ষাপটে তারা শত্রু হিসাবে যারা পাইল, এই বাংলাদেশ আওয়ামী লীগ করার জন্য তো বাংলাদেশ বানানো লাগছে। সেই বাংলাদেশ বানাইলাম 71 দিয়ে। সেই তখন যারা বিরোধিতা করছিল তাদেরকে আমরা বলি জামাত বা অপশক্তি বা স্বাধীনতার বিরোধী শক্তি। আবার ক্ষমতা আসা মানে 71 সালের পর বঙ্গবন্ধুরে কিন্তু সপরিবারে হত্যা করা হইল। আচ্ছা, এখন কেন বলছি কথাটা, প্রেক্ষাপটে একটু বলি এই কারণে, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো দীর্ঘ 21 বছর পর, ক্ষমতায় এসে কিন্তু কোনো ছাড় দেন নাই। অর্থাৎ যুদ্ধ অপরাধীদের বিচারও করছেন যতটুকু পারছেন, বঙ্গবন্ধু হত্যারও বিচার করছেন। এটাকে যদি আপনি প্রতিশোধ বলেন, প্রতিশোধ বলতে পারেন, আমরা অনেক সময় বলি প্রতিশোধ, সেটা ভিন্ন কথা। এটা কেন বলতেছি, কারণ বাংলাদেশের যে রাজনীতি তাতে আপনি দেখবেন পাওয়ার বেসড পলিটিক্স। পাওয়ার বেসড পলিটিক্স যে দলগুলার নাই তাদের কিন্তু ওই চিরকাল একই রকম আছে। সেই জাসদ বলেন, লেফটিস্ট বলেন, গণতান্ত্রিক অন্যান্য দল বলেন, আমরা যে বিভিন্ন লেফটিস্ট যে গ্রুপগুলা দলটা বলি, তাদের কিন্তু একটা রাজনীতি আছে, কিন্তু সেই রাজনীতির কিন্তু উত্থানও নাই পতনও নাই, একটা জায়গায় পড়ে আছে। কখনো কখনো এই বড় দলগুলোর সাথে ভর কইরা একটা সিট টিট পাইছে এরকম। পাওয়ার পলিটিক্স করতেছে বড় দলগুলো বিএনপি এবং আওয়ামী লীগ। এবং পাওয়ার পলিটিক্স করতে গেলে যেটা হয়, রাজনীতি থাকে না। আপনি দেখবেন এই যে আওয়ামী লীগ টানা 16 বছর রাজত্ব করে চলে গেল, আমরা কি এখন আওয়ামী লীগের কোনো পজিটিভ দিক আলোচনা করতে পারি? হ্যাঁ, অবকাঠামো হইছে, এটা সময়ের দাবি, ম্যানেজারিয়াল জব, এটা হইতই, সময়ের দাবি। এখন রাজনীতি যদি বলেন, রাজনীতি বললে আমরা আলোচনা করার কিছু পাই না, তো পাই না। এবং এই আজকে যে বিএনপি ক্ষমতায় আছে আমরা দেখতেছি এখন পর্যন্ত কিন্তু খুব ভালো আলোচনার কিছু পাই না তাদের পক্ষে। কেউ বলতে পারবে না খুব ভালো কিছু, কেননা আমরা গণভোট টোট করলাম, তারপরে জুলাই সনদ হওয়ার, এগুলো কিছুই হয় নাই। আর এই যে কিছুই যে হয় নাই, এখন আমি শুধু বিএনপিকে দায়ী করি না। কেন বলছি এটা বইলে নেই, যেহেতু একটার সাথে একটা লিঙ্ক। শুধু বিএনপিকে দায়ী করি না এই কারণে, বিএনপি তো 2/3 মেজরিটি পাইছে, আমি করবো না জুলাই সনদ বাস্তবায়ন, কিন্তু অন্য যারা আছে এখানে বসা তাদের তো জুলাই চেতনার পক্ষে ছিল, কই তারাও তো কথা বলে না। প্রয়োজন পার্লামেন্টে থাকলাম না, কারণ আপনার তো কোনো রোল নাই পার্লামেন্টে, যে আপনার বিল পাস করার গেলে আপনাকে লাগবে, আইন পাস করার লেগে আপনাকে লাগবে, আপনার তো কোথাও লাগতেছে না, কিন্তু আপনি ওই দাবিটাতে কিন্তু সরে আসছেন, একদম সাইলেন্ট। আমরা কিন্তু বাইরে বসে চিৎকার করতেছি, তার মানে কি দাঁড়াইলো? তার মানে কি আপনারা কি 3 দলীয় সমঝোতার নির্বাচন করছেন যে এটা নিয়ে কথা বলবেন না? যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলছেন এগুলো তো কোনো কথা না। কিন্তু আপনার জুলাই আন্দোলন কোথায়? আমি আবারও বলছি, আপনাদের কোনো প্রয়োজন নাই এই সরকারের। এই যে অর্থ বিল, আপনারা সবাই বলেন না এই বিলটা মানি না, এই বাজেটটা মানি না, তো কি পাস হবে না? তো আপনার যদি কোনো রোল নাই, আপনি আপনার স্ট্যান্ডে নাই,
সে কারণে বলতেছি আমরা যে বাইরে থেকে চিৎকার করি। এখন বলতেছি কেন আওয়ামী লীগ ফিরে আসা না আসা, যেটা কোন বললেন, এই যে আওয়ামী লীগ ছাড় দেয় নাই ক্ষমতায় এসে, পাওয়ার পার্টিতে ছাড় দিতে নাই, এবং এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তার সাথে প্রশাসন ছিল, সে কিন্তু জনবিচ্ছিন্ন ছিল একটা সার্টেন টাইম, কিন্তু প্রশাসন তার সাথে ছিল এবং সে কিন্তু কোনো ছাড় দেয় নাই, 16 বছর বিএনপিকে দাঁড়াইতে দেয় নাই। কিন্তু আজকে বিএনপির রাজনীতির ভিতরে কিছুটা আমি ছাড়টা কীরকম, যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, ওকে ফাইন, আপনি কইরেন না, দ্যাট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল কেস। কিন্তু আরেকজনের যে মায়ের বুক খালি হয়েছে সে তো এটার সাথে একমত নাও হতে পারে, এক। দুই, মায়ের ডাক যে বিষয়টা আমরা দেখছিলাম, তাদেরও তো কিছু দাবি দেওয়া আছে, সেটাকে তো আমি ম্লান করতে পারি না। আবার যদি পার্লামেন্টের দিকে তাকাই, আপনি ইলিয়াস আলী গুম হয়েছে তার ওয়াইফ পার্লামেন্টে, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক আদালত, তার ছেলে আরমান নিজে গুম হয়েছিল, তারাও কিন্তু পার্লামেন্টে। মায়ের ডাকের যে আছে সেও পার্লামেন্টে, সাকা চৌধুরীর ছেলে সেও পার্লামেন্টে। তাদের চোখের সামনে যখন গুম কমিশন অধ্যাদেশটা বাতিল করা হয়, কই তারাও তো প্রতিবাদ করে নাই। তাহলে আমি চিৎকার করে লাভটা কি? করে নাই তো, কোনো চিৎকার করছে? তা আপনি যদি এই চিৎকার না করেন, আপনাকে তো টাচ করছে, আপনার হাজব্যান্ড, আপনার বাবা, সেটা কি আপনাকে টাচ করে না? কিন্তু আপনার সামনে যখন গুম কমিশন অধ্যাদেশটাকে বাতিল করা হয়, আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। এটার মানে কি দাঁড়াইলো? আপনারা কি মহাপুরুষ হইতেছেন নাকি ভীতু আওয়ামী লীগকে নিয়ে? আমার প্রশ্ন এগুলা। কেন আপনি যদি মহাপুরুষ হন যে আমি ক্ষমা করি, প্রতিহিংসার রাজনীতি করব না, সেটাও তো কিন্তু আওয়ামী লীগের জন্য সহায়ক মাঠে আসার, কারণ মহাপুরুষ কিছু প্রতিশোধ নেবে না। আর যদি আপনি ভীতু হন, সেটাও আওয়ামী লীগ মাঠে আসার সহায়ক। আবার সরকারের তরফ থেকে একজন উপদেষ্টা কি বলতেছে, যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বাধা নাই, কারণ ওখানে প্রতীক দিয়ে নির্বাচন হবে না। আরে প্রতীক দিয়ে যখন নির্বাচন হবে না, তখন আবার আপনার বলার দরকার কি যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, বাধা নাই? তাহলে আপনি কার্যক্রম নিষিদ্ধ করতেছেন, আবার এখানে বলতেছেন সে আসুক, তাহলে জিনিসটা কি দাঁড়ালো? সবই তো আওয়ামী লীগের সহায়ক আপনাদের বক্তব্য। তো সব যদি আপনার সহায়ক হয়, আর ওইদিকে বিজিবি, পুলিশ, আর্মি সব নামাইলেন, এমন কি হয়েছে? আপনি তো কেউ চায় না আওয়ামী লীগ রে, আপনার জামাত চায় না, তো এনসিপি চায় না, বিএনপি নিজে চায় না, তাহলে তারা নামবে কেমনে? প্রশাসন যদি সাথে না থাকে, তার তো কোনো শক্তি থাকে না। তাহলে এত ফোর্স নামাইয়া আপনারাই তো ক্লিয়ার করতেছেন আওয়ামী লীগ মাঠে আছে এবং আওয়ামী লীগ অনেক শক্তিশালী। আবার সরকার বলতেছে স্থানীয় নির্বাচন করতে পারে, আবার বলতেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। সব কিছুতে মিলে আর 16 বছরের গড়া প্রশাসন, আপনি টোটালটা আপনি কি মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে? আমি তো মনে করি না। কারণ আপনাকে ক্ষমতায় থাকতে হলে, যদি ওইভাবে থাকতে চান, 16 বছর তো পরের কথা, প্রথম 5 বছরে আসেন। শেখ হাসিনা তো 16 বছর ছিল ক্ষমতায়, কাউকে দাঁড়াইতে দেয় নাই। বাংলাদেশের যে ধারা, ঠিক একই কায়দে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি যদি মহাপুরুষ হন, ভীতু হন, ইয়েস, খুব অচিরেই আপনি ক্ষমতা থেকে চলে যান, নট দ্যাট, আমি সেটা মিন করি নাই, কিন্তু মাঠে চলে আসতে পারে। কারণ আপনারাই সুযোগ দিচ্ছেন, আপনারাই ডাকতেছেন, আপনারা মহাপুরুষ, আপনারা নির্বাচনের সুযোগ দিচ্ছেন। আবার আজকে দেখলাম উপদেষ্টা আকবর রায় বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে, আইসিটি। আরে ভাই, এটা তো বলার প্রয়োজন নাই। আপনি কেন, আমি বলতে যাব কেন? এই কথাগুলো আমার কাছে জানি কেমন মনে হয় যে প্রধানমন্ত্রীর যে বর্তমান দল, এই দলের ভিতরে এমন কিছু লোক আছে যারা তাকে ইন্টারনাল প্রবলেম তৈরি করতেছে। এক্সটার্নাল তো আমার আছেই, ত্রিভুবনের প্রবলেম তো আছেই, আবার আমার এক্সটার্নাল প্রবলেম, এইগুলোর থেকে পরিত্রাণ পেতে হবে। এবং আমি মনে করি চীন থেকে ফেরত এসে ওনার কতগুলো কঠিন কাজ করতে হবে, বিশেষ করে শক্ত হাতে প্রশাসন ধরতে হবে এবং এই জায়গাগুলো তাকে অ্যাড্রেস করতে হবে এবং এগুলো সংসদে উপস্থাপন করতে হবে। যেটা বললাম, এই হিন্দু প্রদেশ বলেন, তারপরে আপনি দিল্লিতে জাহিদ সাহেব কি বললো আইসা, আপনি এটা প্রকৃত অর্থ, কারণ জাহিদ সাহেব কী বলছে 2.5 ঘন্টা আমরা কিন্তু আদৌ জানি না এখন পর্যন্ত। সুতরাং এইগুলো ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করলে সেই মোতাবেক আমরা অ্যাড্রেস করব বা রাষ্ট্র অ্যাড্রেস করবে, করা উচিত। কিন্তু এখন পর্যন্ত যে আলামত আমি দেখতেছি, বিএনপির আওয়ামী লীগ যে 16 বছর যে কঠোর হস্তে যেভাবে দমন করছে, আমি তার কোনো সিমটম দেখি না। প্লাস তার সাথে তাদের যে বক্তব্য, সব কিছু মিলাইলে একটা দুর্বল জায়গায় এই আওয়ামী লীগের মতো স্ট্রং সরকার হতে এখন পর্যন্ত পারেই নাই, সামনে পারবে কিনা সেটাও আমার সন্দেহ। মানে আওয়ামী লীগকে মোকাবেলা করা বা আওয়ামী লীগকে হ্যান্ডেল করার মতো অবস্থা আমি দেখি না ব্যক্তিগত, আমি খুব ক্লিয়ার চিত্রটা দিলাম। অসংখ্য ধন্যবাদ জনাব আবু রুশদ। আসবো আমি একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব আবু রুশদ। বেশ কিছু প্রসঙ্গ এসেছে, বিশেষ করে জনাব
আবু হেনা রাজ্জাকি তুলছিলেন যে আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে কথা বলছিলাম, যাদের কার্যক্রম নিষিদ্ধ সেই দলের যে তৎপরতা সেগুলো আজকে দিনভর আপনিও দেখেছেন। সেগুলো নিয়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতি সরকারের যে আচরণ সেটি কি মহাপুরুষ সচিত না ভীত, এরকম একটি প্রসঙ্গ তুলেছেন, আপনি বলবেন একটু। এখন তো উনি তো বলেছেন মহাপুরুষ জাতীয় কিছু, এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখেন, উদারতা না দুর্বলতা? আমি ওই দিকেই যেতে চাই না। আমার খালি মানে জীবনের এই পর্যায়ে এসে, আমিও তো 60 পেরিয়েছি আমার বয়স, মানে বাংলাদেশকে 55 বছর থেকে দেখছি, শিশু বয়স থেকে দেখছি। এই বাংলাদেশের কত উত্থান পতন, মানে আপনার দেখলাম 2টা রাষ্ট্রপতির হত্যাকাণ্ড দেখলাম, কত বিপ্লব দেখলাম, আপনার মার্শাল্য দেখলাম, মার্শাল্য ডিউটিও করেছি আর্মিতে থাকতে। আচ্ছা, তারপরে আবার গণতন্ত্রের উত্তরণ দেখলাম, আবার সেটা তিরোহিত হতেও দেখলাম। তো এখন ব্যাপারটা দাঁড়িয়েছে, আমরা নাহলে দেখে জীবনটা বেশিরভাগ পার করে দিয়েছি। আমাদের নতুন প্রজন্ম এগুলো আর কতদিন বয়ে বেড়াবে? এই যে আপনার রেশা ঋষি এটা সেটা, এগুলো আর কতদিন বয়ে বেড়াবে? ভাই যদিও বললেন যে প্রশাসনিকভাবে মানে আওয়ামী লীগ যে শক্তভাবে দেশ চালিয়েছে, আমি এটা তো প্রায় বলি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল সে রাজনীতি করেনি। সে তার রাজনীতি করেনি, সে করেছে সমস্ত কিছু হচ্ছে প্রশাসন আর গোয়েন্দা সংস্থা দিয়ে দেশটা চালিয়েতে গিয়েছে। তো এই যে প্রশাসন আর গোয়েন্দা সংস্থা দিয়ে দেশ চালাতে গেলে রাজনীতি ধ্বংস হয়ে যায়। এখন আওয়ামী লীগ নিজেই এটার জন্ম দিয়েছে, যদিও আপাত দৃষ্টিতে মনে হয়েছে শক্তভাবে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা, এরকমভাবে আপনি অনেক কিছুই করতে পারেন। তা করলে আপাত মানে আর সাময়িকভাবে আপনি মনে করবেন যে আপনি এটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন। মানে ধরেন ট্রাফিক সিস্টেম আপনি ঢাকায় আজকে যদি বলেন যে আপনি মানে কমান্ডো নামিয়ে দিবেন, আর্মির কমান্ডো নামিয়ে দেন, আপনি বিজিবি নামিয়ে দেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি অনেক কিছু সমাধান হয়ে যাবে। আপনি বুলডোজার এনে বা ট্রেশার এনে আপনি সব রিক্সাগুলোকে ক্র্যাশ করে দেন, এগুলো করা যায়, এগুলো প্রশাসনিকভাবে করা যায়। কিন্তু এগুলোর আলটিমেট পরিণতি কি হয়? রাজনীতি দিয়েই তো দেশটা চালাতে হবে। তো রাজনীতি না থাকলে যা পরিস্থিতি যেটা হয়েছে আওয়ামী লীগকে সেটা আজকে ভুগতে হচ্ছে। এখন বিএনপি হয়তো এই জিনিসটাকেই কগনিজেন্সে নিচ্ছে যে তারা রাজনীতি করতে চায়, তারা প্রশাসন বা গোয়েন্দা সংস্থা দিয়ে হয়তো দেশটা চালাতে চায় না। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আপনি তারপরেও তো আইন শৃঙ্খলা, আপনার অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো তো চালাতে হবে কি প্রশাসন দিয়ে তো চালাতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে জুলাই আন্দোলনের পরে 5ই আগস্টের পর থেকে নিয়ে এ পর্যন্ত কি দেখলাম? যে আপনি প্রশাসন ঠিক করা, পুলিশ বাহিনীকে ঠিক করা, কোনো কিছুকে আমরা ঠিক করতে দেখেছি? আমরা কিন্তু দেখিনি, একটার পর একটা দেখিনি। এখন বিএনপি এসে আবার আপনি বলতেই পারেন, হ্যাঁ আমি নিজেও বলি যে মানে অতি উদারতা দেখাচ্ছে, অনেক ক্ষেত্রে অতি উদারতা। এই যে ভাই যেটা বললেন যে ইলিয়াস আলীর যিনি হারিয়ে গেছেন, তার ওয়াইফ কি বলবেন যে তার আপনি ক্ষমা করে দিলেন, তার ওয়াইফ কি এটা ক্ষমা করেছেন? আপনি তো আরেকটা ইনজাস্টিস হয়তো চাপিয়ে দিচ্ছেন। এখন আবার মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বলছেন যে তার যারা কোমরে ব্যথা দিয়েছে তিনি কারো উপরে প্রতিশোধ নিতে চান না। তাহলে তো এটা অনেক দূর পর্যন্ত গড়াবে। কথাটা কিন্তু আবার রাজনৈতিকভাবে ঠিক। আপনি প্রতিশোধের রাজনীতি আমাদের কতদিন চলবে? এই প্রতিশোধ শেখ হাসিনা নিতে চেয়েছেন বলেই কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে। সামাজিক জুটবদ্ধতা নষ্ট হয়েছে বাংলাদেশের। একটা পর্যায়ে এসে আপনাকে থেমে যেতে হবে, তার কারণ বাংলাদেশের ইতিহাস আমরা তো এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের ইতিহাসকে আমরা আবার যদি ঠেলে পিছনের দিকে নিতে থাকি তাহলে এই মারামারি কোনোদিন শেষ হবে না। এই জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদের যে মারামারি, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটার যে মারামারি, এর থেকে আমাদেরকে একটা না একটা পর্যায়ে এসে বের হতে হবে। আর যদি এটা চলতে থাকে এভাবে, ওকে ফাইন, আমাদের তো বয়স চলে গেছে, আমরা তো কয়দিন পরে কবরে চলে যাব। নতুন প্রজন্ম কি করবে? তাদেরকে এটা চিন্তা করতে হবে, সবাইকে চিন্তা করতে হবে। এখন আওয়ামী লীগের প্রসঙ্গে আপনি আসেন। আওয়ামী লীগকে যদিও একজন মন্ত্রী নাকি আজকে বলেছেন যে এটা তো আওয়ামী লীগ না, আপনি বলেন নিষিদ্ধ সংগঠন। হ্যাঁ, আমি বলছি এটা নিষিদ্ধ সংগঠন। গতকালকে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আমি জানি না মৌলানা ভাসানী 1949 সালে কেন এই দলটি পলাশী দিবসে তৈরি করেছিল, যেদিন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ভারতের স্বাধীনতা সূর্য মানে অস্তমিত যায়, ইংরেজরা এই দেশটাকে দখল করে। এই দিন কেন মৌলানা ভাসানী দলটিকে তৈরি করেছিল আমি এখনো এটা জানি না। না, এটা মিলে যাওয়ার কোনো ব্যাপার না। মৌলানা ভাসানীকে তাহলে কি আপনি কি বলবেন যে উনি একজন গবেট ছিলেন? উনি তো গবেট ছিলেন না, উনি একজন সিজন পলিটিশিয়ান ছিলেন। তাহলে কি বলবো যে উনি অবচেতনভাবে করেছেন বা উনি জেনে করেছেন? আপনি এই জায়গাটা এই দিন কোনো একটা দল তৈরি হতে পারে? আচ্ছা, তৈরি হয়েছে, ভালো কথা। আমাদের স্বাধীনতা সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে, ভালো কথা। আপনি তারপরে এসে দলটা করলেন কি, এই যে প্রতিশোধের কথা বলি, দেখেন সূচনা তো আমরা অন্য কোনো দল করিনি।
মুক্তিযুদ্ধের পরে 1972 সালে তো অন্য কোনো দল সিগনিফিক্যান্ট ছিল না। জাসদ এটা তো এটা স্প্রিন্টার আপনি বলতে পারেন। তখন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো কেউ তো ছিল না, কিন্তু সেখানে শেখ মুজিবুর রহমান করলেন কি, যে একদলীয় বাকশাল চাপিয়ে দিলেন, রক্ষী বাহিনী তৈরি করে 30,000 জাসদ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হত্যা করলেন। এগুলো তো করার কোনো প্রয়োজন ছিল না। মহাত্মা গান্ধী তো এগুলি ভারতে করেননি, জিন্নাও এগুলি পাকিস্তানে করেননি, আহমেদ বেন বেল্লাও এগুলি করেননি, ভিয়েতনামের হোচিমিনও এগুলি করেননি। এগুলো যদি উনি না করতেন তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যদিকে যেত। এখন এটা যেহেতু করেছেন একদলীয় শাসন ব্যবস্থায়, যে 16 জন গিয়েছে, 4টা সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বাতিল করে দিয়েছে, এগুলো না করলে তো এই প্রশ্ন আজকে আসতো না। আসতো কি আপনি বলেন? আসতো না। তাহলে এই মার্শাল্লাও আসতো না, তাহলে হত্যাকাণ্ড এই সমস্ত কোনো কিছুই হতো না, কোনো প্রতিশোধের ব্যাপারই হতো না। এখন আপনি বলবেন যে রাজাকার যারা ছিল, দালাল আইন, উনি তো এদের বেশিরভাগকে মাফ করে দিয়ে গেছেন। 193-95 জন যে আপনার পাকিস্তানি যারা মানবতা বিরোধী অপরাধী ছিল, যে মানে অফিসাররা, তাদেরকে দিল্লিতে যে ত্রিপক্ষীয় চুক্তি হয় সেখানে মাফ করে দেওয়া। সিমলা না, এটা দিল্লিতে পরে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়, যেখানে শেখ মুজিবের যে আপনার বাণী ডক্টর কামাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী পড়ে শুনিয়েছিলেন, সেখানে লেখা আছে যে আমরা বাঙালি ক্ষমাশীল জাতি, ক্ষমা করতে জানি, লেটস ফরগিভ অ্যান্ড ফরগেট। এই উপমহাদেশের শান্তি এবং অগ্রগতির সাথে লেটস ফরগিভ অ্যান্ড ফরগেট, মাফ করে দাও এবং এটাকে ভুলে যাও। তাহলে এরপরে এসে আপনি খুঁচিয়ে আবার সে একই জিনিস তুলছেন, তো তোলার তো দরকার নাই। আপনি তো মাফ করে দিয়েছেন। আপনি তো ওই সময় 1972 সালে কাউকে বিচারের মানে সুষ্ঠু বিচারে দাঁড় করাননি। এক চিকন আলীর ফাঁসি হয়েছে, যদি আমি ভুল না করে থাকি, এক রাজাকার চিকন আলীর ফাঁসি হয়েছে, আর তো আপনি করেননি। যে খুন, হত্যা কিংবা এখন এগুলো ধরেন, আমি আমার বয়সকাল মানে যখন আমি বুঝতে শিখেছি তখন থেকেই দেখছি এ সমস্ত বিতর্ক চলছে। আমরা আর কত এগুলো নিয়ে চলব? আওয়ামী লীগের ব্যাপারে যেটা এখন একটা বাস্তবসম্মত ব্যাপারে আসা যেতে পারে, সেটা হচ্ছে যে এরা তো আমাদের দেশেরই মানুষ, আমাদের আশেপাশেই আছে, তাই না? এখন এদেরকে বাংলাদেশেই চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, লেখাপড়া করে টিকে থাকতে হবে। তো এটা একটা ওনাদের অপরাধের জন্য ওনারা ক্ষমা চাক। ওনাদের মনে রাখা দরকার যারা বাংলাদেশে আছে, যে শেখ হাসিনার পরিবারের সকল কিন্তু 5ই আগস্টের আগে দেশ ছেড়ে চলে গেছেন, তাদের একজনও বাংলাদেশে নেই, তারা কিন্তু এখন বাংলাদেশে আছে। সুতরাং তারা এই সমাজটার সাথে মিশে চলুক, আমাদের সরকারও সহনশীল হোক, এটা নিয়ে একটা সমাধানে আসা দরকার। হ্যাঁ, তারা যদি আবার রাজনীতিতে আসতে চায় ঠিক ওইভাবে আসুক, কিন্তু এই যে হম্বিতম্বি করে না, তাহলে আবার অন্যরাও হম্বিতম্বি করবে। জি, শেষ করব জনাব আবু হেনা রাজ্জাকি, আমরা একেবারেই শেষের দিকে, যদি কিছু যুক্ত করেন। না, সিম্পল তো ব্যাপারটা। এই যে যেটা বললো 55 বছর যাবত আমরা কতগুলো ভেগ টার্মে আমরা আছি। যেমন রাজনীতিতে শেষ কথা বলতে নাই, এটা তামাশা না, রাষ্ট্র। আপনি শেষ কথা বলতে কিছু নাই মানে কি, সকাল এক কথা, বিকাল এক কথা, এবং এটা আমরা বৈধতা দিই। রাজনীতিবিদরা যে জবান পাল্টায়, কর্মীরাও লাফায়, তার সাথে সাথে কেউ প্রতিবাদ করে না। নেতা যা কইছে সব ঠিক, এখান থেকে সরে আসতে হবে। সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, গুপ্ত সুপ্ত, এই সমস্ত কথা সব বন্ধ করতে হবে। অতীত ইতিহাস, 71 সাল তো আমাদের খালি কথায় এটা বললেই মনে করে কি রে বাদ দিতে গেলি আমি কি মুক্তিযুদ্ধ থাকবে না? ভেক্টর পৃথিবীর কোথাও এগুলো নিয়ে আলাপ করে না। আপনি 100 ভাগ রাষ্ট্রবিরোধী মনে করেন উনি, বাংলাদেশ বিরোধী, ওনাকে আমি ইতিহাসটা লিখতে দেন তো, বাংলাদেশের 24 সাল পর্যন্ত লিখে আসতে বলেন, সে 71 বাদ দিতে পারবে? ইতিহাস। তো এই যে তামাশাগুলা করতেছেন, এটা রাষ্ট্র পরবর্তী জেনারেশন, এই সমস্ত বিভেদ আপনাকে দূর করে দিতে হবে। সোজা বাংলা 68টা সিট জামাত পায় কিভাবে? যে আপনি মনে করেন একটা দল 20 বছর ক্ষমতায় ছিল 2 টার্মে, বেগম খালেদা জিয়া 10 বছর ছিলেন, হ্যাঁ, তাহলে জামাত থাকে কেমনে বাংলাদেশে? কথায় কাজে এই যে ভেগ টার্ম, এবং এইখানে টেবিলে এসে বলতেছে তারা ক্ষমা চাইলে ক্ষমা। আরে ক্রিমিনাল অফেন্সের কোনো ক্ষমা হয় নাকি? এটা কি রাজনৈতিক মানে কমপ্লেন নাকি রিয়েল কমপ্লেন? যদি রিয়েল কমপ্লেন হয় বিচার করেন এখনো, আর রাজনৈতিক কমপ্লেন নিলে স্টপ ইট। দেশটাকে একটা জায়গায় নেন, এই সমস্ত বিতর্ক দূর করে সামনের দিকে আগান। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।